দেখো আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশনের উপরে এরর ডিটেকশন। প্রিপোজিশন ইউজ করে সেন্টেন্সে কিভাবে এরর ডিটেক্ট করতে হয় বা যে ধরনের কমন এরর্স দেয় সে সংক্রান্ত জিনিসগুলো আজকে আমরা দেখব। এর আগে আমরা প্রিপোজিশনের থিওরিটিক্যাল পোর্শনে কনফিউজিং প্রিপোজিশন নিয়ে ডিসকাস করেছি, অর্থাৎ যে প্রিপোজিশনগুলো শুনতে একই রকম, দেখতে একই রকম, কিন্তু ইউজ আলাদা। আর সে সঙ্গে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখেছি। তো সেই জিনিসগুলো ওপর বেস করে এখানে আমরা আজকে কমন এরর্স ফ্রম প্রিপোজিশন দেখবো, এবং তার সাথে আরও কিছু এক্সট্রা টপিক রয়েছে শুধুমাত্র প্রিপোজিশনের উপর বেস করে কিভাবে কমন এরর্স দিতে পারে। তাহলে ওয়ান বাই ওয়ান আমরা এই কোশ্চেনগুলোকে ডিসকাস করছি। চলে এসো প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন বলছে, নোবডি ক্যান ডিনাই দ্যাট গান্ধীজ আইডিয়াস আর ডিফারেন্ট দ্যান লেলিনস। দেখো এটা খুব কমন কোয়েশ্চেন। আমরা জানি ডিফারেন্ট মানে কি আলাদা। এই ডিফারেন্ট ওয়ার্ডটা তারপরে কি প্রিপোজিশন নেবে? ডিফারেন্টের পরে আমরা ফ্রম ইউজ করব, সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে, এখানে দেন হবে না, হিয়ার ইট শুড বি ফ্রম। সো নোবডি ক্যান ডিনাই দ্যাট গান্ধীজ আইডিয়াস আর ডিফারেন্ট ফ্রম লেলিন। তাহলে এখানে দেনের পরিবর্তে কি হবে? ফ্রম হবে। এবার দেখো একটা জিনিস বলে দিই, তাহলে এখানে দেনের পরিবর্তে ফর্ম হলো। এবার একটা জিনিস বলে দিই, দেখো, নোবডি ক্যান ডিনাই দ্যাট গান্ধীজ আইডিয়াস আর ডিফারেন্ট ফ্রম লেলিনস। এবার আমরা বেসিক্যালি এখানে কি বলছি? আমরা বেসিক্যালি এখানে গান্ধীর আইডিয়ার সাথে লেনিনের আইডিয়াকে কম্পেয়ার করছি। তো যখন আমি একবার আইডিয়া এখানে বলে দিয়েছি, তো দ্বিতীয়বার আমাদের আইডিয়া বলার প্রয়োজন নেই। নোবডি ক্যান ডিনাই দ্যাট গান্ধীজ আইডিয়াস আর ডিফারেন্ট দ্যান লেনিনস আইডিয়া বা ডিফারেন্ট ফ্রম লেনিনস আইডিয়া। তো দুবার একই জিনিস ইউজ করার প্রয়োজন নেই। তুমি বলতে পারো গান্ধীজ আইডিয়াস আর ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ লেনিন, তখন কিন্তু এই অ্যাপোস্ট্রফি এসটা হবে না। হয় তুমি বলো দ্যাট অফ লেনিন, অথবা তুমি বলো লেলিনস। আইদার ইউ সে দ্যাট অফ লেলিন অর ইউ সে লেলিনস। তো সেই কারণে অ্যাপোস্ট্রোপিএস যদি আমি দিই, সেক্ষেত্রে আর দ্যাট অফটা দেবো না। আর দুবার আইডিয়া একই সেন্টেন্সে আমরা ইউজ নর্মালি করবো না, যার জন্য এখানে আমরা বলবো নোবডি ক্যান ডিনাই দ্যাট গান্ধীজ আইডিয়াস আর ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ লেলিন অথবা লেলিনস। চলে এসো পরবর্তী সেন্টেন্সে। পরবর্তী সেন্টেন্স বলছে, হি ওয়াজ ভেরি মাচ এঙ্গেজড ইন হিজ ওয়ার্ক when the thieves entered into his house and took away a lot of things. দেখো এটা খুব কমন সেন্টেন্স, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এন্টার্ডের পর কিন্তু নর্মালি যদি কোনো আমরা জায়গায় প্রবেশ করি, সেখানে ইনটু হয় না। when the thieves entered his house, আমি তোমাদের যখন কনফিউজিং প্রিপোজিশন পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম, যখন এন্টার স্থান পরিবর্তন অর্থে বোঝায়, অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গায় বা একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে প্রবেশ অর্থে বোঝায়, তখন এন্টারের সাথে আমরা ইনটু বলবো না। ধরো আমি বললাম আই কেম ইনটু দ্য ক্লাসরুম, ঠিক আছে, বাট আই এন্টার্ড দ্য ক্লাসরুম, এন্টারের সাথে আমরা ইনটু বলবো না। কিন্তু যদি এটাকে আমরা অন্যভাবে বলি, সেক্ষেত্রে আমরা এন্টারের সাথে ইনটু বলতে পারি। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ফর এক্সাম্পল, ধরো আমি বলছি এখানে কোনো একটা সেন্টেন্সে এরকম দিল যে হি entered into the room। এখানে এন্টারের পরে ইনটু হবে না, কেন? কারণ এন্টারটা এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে। কিন্তু আমি যদি এটাকে এরকমভাবে বলি, হি মেড এন্ট্রি, হি মেড এন্ট্রি, তখন কিন্তু তুমি বলতে পারো ইনটু দ্য রুম, হি মেড এন্ট্রি ইনটু দ্য রুম। অর্থাৎ যখন আমি মেড এন্ট্রি কথাটা বলছি, হি মেড এন্ট্রি, তখন কিন্তু আমি এখানে ইনটু বলছি। কেন বলো তো? কারণ এখানে মেডটা হয়ে যাচ্ছে ভার্ব, এন্ট্রিটা হয়ে যাচ্ছে নাউন। অর্থাৎ এন্টারের ইউজ যখন ভার্ব হিসাবে হয়, যখন কোনো জায়গায় প্রবেশ করছে, তখন আমরা এন্টারের পরে ইনটু ইউজ করি না। কিন্তু এখানে এন্টারের ইউজ যদি আমরা নাউন হিসাবে করি, তো সেক্ষেত্রে কিন্তু এন্টারের পরে ইনটু ইউজ হতে পারে। কারণ এখানে
এন্ট্রিটা হচ্ছে নাউন। তো যখন এন্টারের ইউজ নাউন হিসাবে হচ্ছে তখন তারপরে এন্ট্রি হবে, হি মেড এন্ট্রি ইনটু দ্য রুম। অথবা আমি যদি এরকম বলি, আই এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, I entered into an agreement with him. I entered into an agreement with him. তাহলে এইখানে দেখো আমরা এন্টারের পর ইনটু বলছি। কেন ইনটু বলছি? কারণ এখানে এগ্রিমেন্ট রয়েছে। যদি কোনো বিজনেস ডিল বা এগ্রিমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এন্টারের পর কিন্তু ইনটু শব্দ ইউজ করতে পারি, ইনটু প্রিপোজিশন ইউজ করতে পারি। কিন্তু এই যে সেন্টেন্সটা আমি দিয়েছিলাম সেই সেন্টেন্সে এন্টারের পরে ইনটু হবে না। কেন ইনটু হবে না এখানে? কারণ এখানে এন্টারের পরে কোনো একটা জায়গায় প্রবেশের কথা বলা হয়েছে, যার জন্য এখানে ইনটু হবে না। এন্টার্ড হিজ হাউস। চলে এসো পরের কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে, while she was returning from college a ruffian attacked on her with a dagger. দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে ভার্বটা কি? অ্যাটাক। তারপর প্রিপোজিশন কি ইউজ হয়েছে? অন। মনে রাখবে অ্যাটাকের ইউজ যখন ভার্ব হিসাবে হয় তখন তারপরে অন হয় না, ডিরেক্টলি অবজেক্ট বসে। while she was returning from college a ruffian attacked her with a dagger, এখানে কোনো প্রিপোজিশনের ইউজ হবে না। এবার দেখো কিভাবে এটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমেরিকা অ্যাটাকড জাপান। আমেরিকা অ্যাটাকড জাপান ইন 1945। তাহলে এইখানে দেখো আমেরিকা সাবজেক্ট, অ্যাটাক হচ্ছে ভার্ব, জাপান হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাটাকের ইউজ এখানে কি হিসাবে হয়েছে? অ্যাটাকের ইউজ এখানে ভার্ব হিসাবে হয়েছে। অ্যাটাকের ইউজ যখন ভার্ব হিসাবে হবে তখন আমরা তারপরে কি ইউজ করব? ডিরেক্ট অবজেক্ট ইউজ করব। কিন্তু যদি অ্যাটাকের ইউজ কখনো ভার্ব হিসাবে না হয়ে অন্য কোনোভাবে হয়, ধরো আমি বললাম আমেরিকা মেড অ্যান অ্যাটাক অন জাপান ইন 1945। আমেরিকা মেড অ্যান অ্যাটাক অন জাপান। এবার এইখানে দেখো, এইখানে মেডটা হচ্ছে ভার্ব। হোয়াট ডিড আমেরিকা মেক? অ্যান অ্যাটাক। এখানে কিন্তু অ্যাটাকটা কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। তো যেহেতু নাউন হচ্ছে সুতরাং তারপরে আমরা অন ইউজ করতে পারি। তার মানে মনে রাখবে অ্যাটাক when used as a verb should directly be followed by object, কিন্তু attack when used as a noun, তারপরে আমরা অন বলবো আর তারপরে অবজেক্ট দেব। এবং ডেফিনেটলি সেক্ষেত্রে মনে রাখবে অ্যাটাকের আগে কিন্তু কোনো একটা ভার্ব থাকবে, যেমন মেড অ্যান অ্যাটাক বা প্ল্যান্ড অ্যান অ্যাটাক বা কনস্পায়ার্ড অ্যান অ্যাটাক। সো দেয়ার মাস্ট বি এ ভার্ব বিফোর ইট, এবং সেক্ষেত্রে অ্যাটাকটা নাউন হিসাবে ইউজ হবে। সেক্ষেত্রে আমরা অ্যাটাকের পরে অন ইউজ করতে পারবো। চলে এসো পরবর্তী প্রশ্নে। দ্য ডিক্লাইন অফ হিজ মরাল ওয়াজ কজড বাই এ লট অফ ফ্যাক্টরস দ্যাট ওয়ার ওয়ান্স ফ্যাসিনেটিং টু হিম। দেখো ডেক্লাইন মানে কি? অধপতন। তো ডেক্লাইনের পরে আমরা অফ ইউজ করি না। দেখো ডেক্লাইনের পর জেনারেলি আমরা অফ ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে করব না। আমরা দেখেছি ইতিহাসে ডেক্লাইন অফ কিংডম, ডেক্লাইন অফ ডাইনেস্টি, ডেক্লাইনের পর জেনারেলি অফ হয়। কিন্তু এরকম দু তিনটে জায়গা রয়েছে যেমন মরাল, প্রাইস, এইসবের ক্ষেত্রে আমরা ডেক্লাইনের পরে ইন ইউজ করি। তাহলে এখানে কি হবে? ডেক্লাইন ইন মরাল। তাহলে মনে রাখবে মরাল বা প্রিন্সিপাল যদি থাকে সেক্ষেত্রে ডেক্লাইনের পরে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। দ্য ডেক্লাইন ইন হিজ মরাল was caused by a lot of factors that were once fascinating to him, বা ডেক্লাইন ইন প্রাইস হতে পারে। তো
তো প্রাইস বলো, মরাল বলো, এই সমস্ত ক্ষেত্রে আমরা ডেকলাইনের পরে ইন ইউজ করব। চলে এসো পরবর্তী সেন্টেন্সে। Two of my intimate friends called on me on yesterday when I was away from home. দেখো, ভালো সেন্টেন্স। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, টু অফ মাই ফ্রেন্ডস কল্ড অন মি অন ইয়েস্টারডে। তোমার দুজন বন্ধু তোমার বাড়িতে এসেছিল তোমার সঙ্গে দেখা করতে, হোয়েন আই ওয়াজ অ্যাওয়ে ফ্রম হোম, যখন আমি বাড়িতে ছিলাম না। এবার এখানে একটা জিনিস মনে রাখবে, ইয়েস্টারডে, টুমোরো, টুডে, এই সমস্ত ওয়ার্ডের আগে বা পরে কিন্তু অন বসে না। এদের আগে নর্মালি অন বা ইন কোনো প্রিপোজিশন বসে না। সুতরাং টু অফ মাই ইন্টিমেট ফ্রেন্ডস কল্ড অন মি অন ইয়েস্টারডে, এই অনটা হবে না, অনলি ইয়েস্টারডে। তাহলে মনে রাখবে, ইয়েস্টারডে, টুডে, টুমোরো, ডে আফটার টুমোরো, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, টু ডেজ বিফোর ইয়েস্টারডে। তো এই ধরনের ওয়ার্ডের আগে আমরা কিন্তু কোনো প্রিপোজিশন অন বা ইন এগুলো ইউজ করব না। চলে এসো পরের কোশ্চেনে। দেখো, পরের প্রশ্ন বলছে, সিমি টুক মি টু এ হোটেল অ্যান্ড অর্ডার্ড ফর 2 cups of coffee হুইচ দ্য ওয়েটার ব্রট ইন নো টাইম। দেখো দেখো এই সেন্টেন্সে বলছেন, শি টুক মি টু এ হোটেল অ্যান্ড অর্ডার্ড ফর 2 cups of coffee হুইচ দ্য ওয়েটার ব্রট ইন নো টাইম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভার্বটা কি আছে, অর্ডার্ড, তারপরে প্রিপোজিশন কি রয়েছে, ফর। এখানে একটা জিনিস মনে রাখবে, অর্ডারের পরে তুমি যে জিনিসের অর্ডার দিচ্ছ যদি সেটা লেখা থাকে তাহলে তারপরে আমরা ফরের ইউজ করব না, অর্ডার 2 cups of coffee। কিন্তু অর্ডারের পর যদি অন্য কোনো কিছু, কোনো ব্যক্তি থাকে এবং তারপরে তুমি যে জিনিসের অর্ডার দিচ্ছ সেটা থাকে, সেক্ষেত্রে তুমি ফর ইউজ করতে পারো। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি সেটা কিভাবে হয়। দেখো, আমি দুটো সেন্টেন্স লিখছি। হি ordered the waiter, he ordered the waiter for 2 cups of tea. এটা একটা সেন্টেন্স দিচ্ছি, আরেকটা সেন্টেন্স লিখছি। হি ordered 2 cups of tea to the waiter, to the waiter। এবার দেখো এই দুটো সেন্টেন্সে কি প্রবলেম আছে। প্রথম সেন্টেন্স, হি অর্ডার্ড দ্য ওয়েটার ফর 2 cups of tea। এখানে অর্ডারের পরে দেখো দ্য ওয়েটার রয়েছে, অর্থাৎ সামবডি রয়েছে, তারপরে ফর দিয়ে আমরা কি ইউজ করছি, 2 cups of tea অর্থাৎ সামথিং। আর এখানে হি অর্ডার 2 cups of tea, অর্ডারের পর ডিরেক্টলি তুমি যে জিনিসের অর্ডার করছো অর্থাৎ সামথিং রয়েছে, তারপরে টু দ্য ওয়েটার। তাহলে দেখো লক্ষ্য করে এখানে ডিফারেন্সটা কোথায় হচ্ছে। প্রথম সেন্টেন্সের স্ট্রাকচার, অর্ডার প্লাস দ্য ওয়েটার অর্থাৎ সামবডি, অর্ডার প্লাস সামবডি প্লাস ফর দিয়ে সামথিং, অর্ডার প্লাস সামবডি প্লাস ফর দিয়ে সামথিং, অর্থাৎ অর্ডারের পরে তুমি যদি সামবডি ইউজ করো তারপর ফর দিয়ে সামথিং হবে। আর এখানে দেখো অর্ডার প্লাস এখানে ডিরেক্টলি সামথিং রয়েছে, অর্থাৎ তুমি যে জিনিসের অর্ডার দিচ্ছ সে জিনিসটা ডিরেক্টলি রয়েছে। যদি এরকম থাকে অর্ডার প্লাস সামথিং, তুমি মাঝখানে আর ফর দেবে না। এবার তুমি যাকে অর্ডার দিচ্ছ যদি সেটা সেন্টেন্সে লেখা থাকে, সবসময় যে লেখা থাকবে তার কোনো মানে নেই, সেক্ষেত্রে টু দিয়ে তুমি কি করবে, সামবডি ইউজ করবে, অর্থাৎ অর্ডার প্লাস সামথিং প্লাস টু প্লাস সামবডি। সো দিস টু স্ট্রাকচার্স
should be followed in the sentence having order. তাহলে এই কোশ্চেনে কি হবে? সিমি টুক মি টু এ হোটেল অ্যান্ড অর্ডার 2 কাপস অফ কফি, কারণ অর্ডারের পরে ডিরেক্টলি আমরা 2 কাপস অফ কফি অর্থাৎ সামথিং এর ইউজ করছি, সুতরাং এখানে আমাদের আলাদা করে ফর লেখার প্রয়োজন নেই। চলে এসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখো বলছে দ্য স্টুডেন্টস কমপ্লেন্ট টু দ্য প্রিন্সিপাল এগেনস্ট দ্য ওয়ার্ডেন অ্যান্ড দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য হোস্টেল। দেখো এই সেন্টেন্সে আমরা ভার্ব হিসাবে কি ইউজ করেছি? ভার্ব হিসাবে ইউজ করেছি কমপ্লেন, এবং কমপ্লেনের পরে কিসের ব্যাপারে কমপ্লেন করেছে? প্রথম কথা, কাকে কমপ্লেন করেছে? টু দ্য প্রিন্সিপাল। সুতরাং কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল, যাকে কমপ্লেন করবে তারপরে তুমি টু ইউজ করলে, ঠিক আছে। এবার কিসের ব্যাপারে কমপ্লেন করেছে? এগেনস্ট দ্য ওয়ার্ডেন অ্যান্ড দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য হোস্টেল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কমপ্লেনের পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব। কমপ্লেনের পরে যদি সামবডি থাকে তখন হবে কমপ্লেন এগেনস্ট সামবডি। যদি সামবডি থাকে, কমপ্লেন প্লাস এগেনস্ট প্লাস সামবডি। কিন্তু যদি সামথিং থাকে তখন তোমাকে বলতে হবে কমপ্লেন প্লাস অ্যাবাউট প্লাস সামথিং। তাহলে কমপ্লেনের পরে এই দুটো প্রিপোজিশন হতে পারে, হয় এগেনস্ট না হলে অ্যাবাউট। যদি এগেনস্ট থাকে সেক্ষেত্রে সামবডি হবে, যদি অ্যাবাউট থাকে সেক্ষেত্রে সামথিং হবে। তাহলে এখানে দেখো, দ্য স্টুডেন্টস কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল এগেনস্ট দ্য ওয়ার্ডেন অ্যান্ড অ্যাবাউট দ্য পুয়ার ম্যানেজমেন্ট। এখানে তোমাকে লিখতে হবে অ্যাবাউট। কেন? কারণ ওয়ার্ডেন হচ্ছে তোমার সামবডি, ওয়ার্ডেন হচ্ছে সামবডি, কিন্তু পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য হোস্টেল এটা কিন্তু সামথিং, কোনো একটা ইস্যুকে ইন্ডিকেট করছে, সামথিং। তো কমপ্লেনের পরে যদি সামথিং থাকে সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ইউজ করব। যদি এখানে বলতো ওয়ার্ডেন অ্যান্ড দ্য স্টোর কিপার বা ওয়ার্ডেন অ্যান্ড দ্য গার্ড, যে কোনো কিছু বলতো, সেক্ষেত্রে তুমি একেবারেই এগেনস্ট দিয়ে কাজ চালাতে পারতে। তুমি সেক্ষেত্রে বলতে পারতে দ্য স্টুডেন্টস কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল এগেনস্ট দ্য ওয়ার্ডেন অ্যান্ড দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য হোস্টেল। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না। কিন্তু যদি এখানে এগেনস্ট দিয়ে একটা সামবডি বলে এবং একটা সামথিং বলে, তখন তোমাকে সামবডির ক্ষেত্রে এগেনস্ট লিখতে হবে এবং সামথিংয়ের ক্ষেত্রে অ্যাবাউট লিখতে হবে, যেমন এই সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখানে প্রবলেম কোথায়? পার্ট ডিতে প্রবলেম, পার্ট সিতে প্রবলেম আছে, অ্যান্ড অ্যাবাউট দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য হোস্টেল। চলে এসো পরের সেন্টেন্সে। উইথাউট কনসিডারিং ফর এ মোমেন্ট হি এন্ট্রাস্টেড মি ইন অল দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। তাহলে এই সেন্টেন্সে দেখো প্রবলেম কোথায় আছে। এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে এন্ট্রাস্টেড। এবার এন্ট্রাস্টের পরে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। উইথাউট কনসিডারিং ফর এ মোমেন্ট হি এন্ট্রাস্টেড মি ইন অল দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এখানে এন্ট্রাস্টের পরে আমরা কি ইউজ করছি? ইন ইউজ করছি। এবার দেখো এন্ট্রাস্ট শব্দটার ইউজ সেন্টেন্সে কীভাবে হয়। এন্ট্রাস্টের ইউজ সেন্টেন্সে দুভাবে হয়, সেটা আমি দেখাচ্ছি। দেখো তোমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ। প্রথম সেন্টেন্স, হি এন্ট্রাস্টেড মি ইন অল দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, আর পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছ, হি এন্ট্রাস্টেড অল দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ক টু মি। তাহলে সেন্টেন্সের মিনিং দুটোর একই, কিন্তু স্ট্রাকচারটা আলাদা। স্ট্রাকচারটা অর্থাৎ আমাদের ওয়ার্ডের পজিশনটা আলাদা। প্রথম সেন্টেন্সে আমরা আগে এন্ট্রাস্ট বলেছি, তারপরে মি অর্থাৎ যাকে বিশ্বাস করে দিয়েছে সেটা লিখেছি, এবং তারপরে কি বিশ্বাস করে দিয়েছে, সে আমাকে বিশ্বাস করে সমস্ত ইম্পর্টেন্ট কাজ দিয়েছে করতে। তাহলে যদি এইরকম সেন্টেন্স থাকে তাহলে মনে রাখবে হি এন্ট্রাস্টেড মি ইন হবে না, উইথ হবে, উইথ অল দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক। অর্থাৎ স্ট্রাকচারটা কি হবে? এন্ট্রাস্টের পরে যদি সামবডি থাকে, তারপরে তোমাকে উইথ দিয়ে তারপর বলতে হবে সামথিং। এন্ট্রাস্ট সামবডি উইথ সামথিং। কিন্তু পরের সেন্টেন্সে দেখো, এন্ট্রাস্টেডের পরে আমরা ডিরেক্টলি সামথিংয়ের ইউজ করেছি, অল দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। তারপরে আমরা বলছি কাকে বিশ্বাস করে দিয়েছে,
অর্থাৎ মি, এবং সেক্ষেত্রে কি হবে, মাঝখানে টু হবে। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স? হেয়ার ইন্টারেস্ট প্লাস সামথিং, ইন্টারেস্ট প্লাস সামথিং প্লাস টু দিয়ে মি অর্থাৎ কি হবে, সামবডি। ইন্টারেস্ট প্লাস সামথিং প্লাস টু প্লাস সামবডি। তাহলে এই দুটো স্ট্রাকচার ইন্টারেস্টের ক্ষেত্রে ফলো হবে। এই সেন্টেন্সে দেখো, কোশ্চেনে যে সেন্টেন্সটা দেওয়া আছে, উইথাউট কনসিডারিং ফর এ মোমেন্ট হি এন্ট্রাস্টেড মি, তাহলে এন্ট্রাস্টের পরে কি রয়েছে, প্রথমে সামবডি রয়েছে, তারপর প্রিপোজিশন দিয়ে অল দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক অর্থাৎ সামথিং রয়েছে। সুতরাং এখানে ইন হবে না, কি হবে, উইথ হবে, কারণ স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি দেখি এন্ট্রাস্ট প্লাস মি, এন্ট্রাস্ট প্লাস সামবডি প্লাস উইথ প্লাস সামথিং। সুতরাং এখানে উইথাউট কনসিডারিং ফর এ মোমেন্ট হি এন্ট্রাস্টেড মি উইথ অল দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক। চলে এসো পরবর্তী সেন্টেন্সে। পরবর্তী সেন্টেন্স দেখো, বলছে somebody reported to me that Suman had fallen in the well and nobody had tried to save him. এবার এখানে দেখো, সুমন হ্যাড ফলেন ইন দ্য ওয়েল। এবার যখন কেউ ওয়েল অর্থাৎ কুয়োর মধ্যে পড়ছে, অর্থাৎ কুয়োর বাইরে থেকে কুয়োর ভেতরে পড়ছে, সুতরাং এখানে আমরা ইন বলবো না, আমরা কি বলবো, আমরা এখানে ইনটু বলবো। somebody reported to me that Suman had fallen into the well and nobody had tried to save him. নেক্সট 10 নম্বর দেখো, there are certain animals that can live without any effort both in water and land. দেখো লিভের পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি, ধরো আমরা বাড়িতে থাকি, উই লিভ ইন হাউস, তো সেক্ষেত্রে লিভের পরে আমরা কি ইউজ করব, যদি ল্যান্ড থাকে সেক্ষেত্রে ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ডের ওপরে আমরা থাকি অর্থাৎ উই লিভ অন ল্যান্ড, আর যদি জলের মধ্যে থাকি জলের ভেতরে সেক্ষেত্রে ইন ওয়াটার। তাহলে এখানে দ্যাট ক্যান লিভ উইথাউট এনি এফর্ট বোথ ইন ওয়াটার অ্যান্ড, এখানে তোমাকে অন দিতে হবে, অন ল্যান্ড, কারণ ল্যান্ডের ওপরে আমরা থাকি আর জলের ভেতরে থাকি। সো বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। তো সেদিক থেকে দেখলে আমাদের এখানে প্রবলেম হবে পার্ট ডিতে, পার্ট ডি ইজ এরোনিয়াস। সো ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। কোশ্চেন নাম্বার 11 বলছি, the plan was to go for the cinema but owing to certain hindrances it failed. হিন্ড্রেন্স মানে কি, হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা, অবস্টাকেল। তাহলে দেখো, দ্য প্ল্যান ওয়াজ টু গো ফর দ্য সিনেমা, মানে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কোনো কারণে সেটা সম্ভব হলো না। এবার এখানে প্রবলেমটা মনে রাখবে, তুমি যখন কোনো সিনেমা হলে যাচ্ছ বা সার্কাসে যাচ্ছ বা থিয়েটারে যাচ্ছ বা স্টেশনে যাচ্ছ, তখন আমরা দ্য প্ল্যান ওয়াজ টু গো টু দ্য সিনেমা হবে, এখানে গো ফর দ্য সিনেমা হবে না। তাহলে মনে রাখবে এখানে গো টু দ্য সিনেমা, গো টু দ্য থিয়েটার, গো টু দ্য সার্কাস, এই ফ্রেজগুলোকে মনে রাখবে। দ্য প্ল্যান ওয়াজ টু গো টু দ্য সিনেমা। চলে এসো কোশ্চেন নাম্বার 12-তে। দ্য অ্যাংরি বোটম্যান থ্রিউ দ্য ক্র্যাকড ওর ইনটু দ্য রিভার অ্যান্ড রিটার্নড হোম। এবার দেখো এখানে বলছে যে বোটম্যান তার যে দাঁড়টাকে জলের মধ্যে ফেলে দিল, অর্থাৎ সে ফেলে দিয়েছিল, থ্রিউ মানে এটা পাস্ট টেন্সে, ফেলে দিয়েছিল, অর্থাৎ যখন ফেলে দিয়েছিল অর্থাৎ কাজটা হয়ে গেছে। সুতরাং এখানে আমরা থ্রিউ দ্য ক্র্যাকড ওর ইনটু দ্য রিভার হবে না, হবে কি, ইন দ্য রিভার, কারণ এখানে স্ট্যাটিক পজিশনকে বোঝাচ্ছে, নট ইন মুভমেন্ট। দ্য অ্যাংরি বোটম্যান থ্রিউ দ্য ক্র্যাকড ওর ইন দ্য রিভার অ্যান্ড রিটার্নড হোম। এবার দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলছে, my friends proposed me that we should go to the movies and then have dinner at hotel. দেখো যখন কাউকে কোনো প্রপোজাল দেওয়া হয় বা সাজেশন দেওয়া হয় বা কাউকে রিপোর্ট করা হয়, সেক্ষেত্রে মনে রাখবে তারপর একটা টু হয়। my friends proposed to me that I should go to the movies and then have dinner at hotel, বা he suggested to me, বাট বা আমরা বলতে পারি হি রিপোর্টেড টু মি। তো সেক্ষেত্রে মনে রাখবে প্রপোজ হতে পারে, প্রপোজ বা সাজেস্ট হতে পারে, প্রপোজ বা সাজেস্টেড হতে পারে,
সাজেস্ট বা রিপোর্ট হতে পারে। এদের পরে আমরা সবসময় একটা টু ইউজ করব এবং তারপরে আমরা সামবডি লিখব। অর্থাৎ my friends proposed to me that we should go to the movies and then have dinner at hotel. চলে এসো পরবর্তী সেন্টেন্সে। কোয়েশ্চেন নাম্বার 14, she became able to free herself with her debts by working day and night. দেখো এখানে she became able to free herself with her debts by working day and night, তাহলে এখানে আমরা কি ইউজ করবো? দেখো ফ্রি, যেটা ফ্রি এর পরে আমরা ফ্রম ইউজ করি। she became able to free herself from her debt, don't say with her debt। তাহলে এখানে আমরা she became able to free herself from her debt, তাহলে আমরা এখানে free somebody from something। তো মনে রাখবে এখানে যখন আমরা ফ্রি শব্দটা ইউজ করব, ফ্রি somebody, free somebody from something, free plus somebody plus from plus something, অর্থাৎ she became able to free herself from her debt by working day and night। চলে এসো পরবর্তী সেন্টেন্সে। কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো বলছে, my brother said that he preferred the white shirt than the black one which I usually wore। এবার দেখো এই প্রেফার শব্দটার সাথে আমরা কি ইউজ করি। আমি কয়েকটা সেন্টেন্স লিখছি প্রেফার দিয়ে। ধরো বললাম ফার্স্ট সেন্টেন্স, আই প্রেফার টি ড্যাশ কফি। সেকেন্ড সেন্টেন্স, আই প্রেফার প্লেয়িং ড্যাশ স্লিপিং। থার্ড সেন্টেন্স লিখছি, আই প্রেফার টু প্লে ড্যাশ টু স্লিপ। তাহলে এই তিনটে সেন্টেন্সে দেখো, প্রথমে আই প্রেফার টি ড্যাশ কফি, তাহলে এখানে টি রয়েছে, এখানে কফি রয়েছে, তাহলে আমরা কি বলবো? আই প্রেফার টি টু কফি। অর্থাৎ এখানে টি একটা নাউন এবং কফি একটা নাউন, এবং দুটো নাউনের মধ্যে তুমি প্রেফারেন্স দিচ্ছ, সুতরাং মাঝখানে কি হবে? টু হবে। তাহলে মনে রাখবে স্ট্রাকচারটা কি, প্রেফার যদি দুটো নাউনের মধ্যে কম্পেয়ার করে, প্রেফার প্লাস নাউন ওয়ান, এবং যদি নাউন টু থাকে তাহলে আমরা মাঝখানে কি ইউজ করব? টু ইউজ করব। যদি প্রেফার দুটো নাউনের মধ্যে প্রেফারেন্স দেয়, মাঝখানে আমরা টু ইউজ করব। নেক্সট, প্রেফার প্লাস প্লেয়িং এবং স্লিপিং, এরা কি? এদের অ্যাকচুয়াল দেখতে পাচ্ছ ভার্ব প্লাস আইএনজি, বেসিক্যালি দে আর জিরান্ড। কেন? কারণ ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হিসাবে কাজ করে সেক্ষেত্রে আমরা তাকে জিরান্ড বলি। আই প্রেফার প্লেয়িং, হোয়াট ডু আই প্রেফার? আই প্রেফার প্লেয়িং। তাহলে এখানে হোয়াট দিয়ে তুমি যদি সেন্টেন্সকে প্রশ্ন করো সেক্ষেত্রে আমরা যে উত্তরটা পাই সেটা বেসিক্যালি নাউন পাই। তো এখানে হোয়াট ডু আই প্রেফার? আই প্রেফার প্লেয়িং, আই প্রেফার স্লিপিং। তার মানে এখানে ভার্ব প্লাস আইএনজি কী হিসাবে ইউজ হচ্ছে? নাউন হিসাবে ইউজ হচ্ছে। তো ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হিসাবে ইউজ হয় সেটাকে আমরা বলি জিরান্ট, এবং জিরান্ট হচ্ছে একটা নাউন, ভার্বাল নাউন। সুতরাং যেহেতু প্রেফার দুটো নাউনের মধ্যে প্রেফারেন্স দিলে মাঝখানে টু হয়, সেই জন্য এখানেও তোমার মাঝখানে টু হবে। তাহলে প্রেফার যদি দুটো জিরান্ডের মধ্যে প্রেফারেন্স দেয়, প্রেফার প্লাস জিরান্ড ওয়ান প্লাস টু দিয়ে জিরান্ড টু, অর্থাৎ এখানে আই প্রেফার প্লেয়িং
টু স্লিপিং। থার্ড সেন্টেন্স দেখো, আই প্রেফার টু প্লে দেন টু স্লিপ, অর্থাৎ এটা কি, এরা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে দেখো প্রেফারের পরে টু প্লে অর্থাৎ এটা কি ইনফিনিটিভ ওয়ান, এটা হচ্ছে ইনফিনিটিভ ওয়ান। তারপরে এখানে কি আছে, ইনফিনিটিভ টু। তো প্রেফার যদি দুটো ইনফিনিটিভের মধ্যে কম্পেয়ার করে তাহলে মনে রাখবে মাঝখানে হয় র্যাদার দ্যান। আই প্রেফার টু প্লে রাদার দ্যান টু স্লিপ হবে না, রাদার দ্যান স্লিপ। তাহলে প্রেফার যখন দুটো ইনফিনিটিভের মধ্যে প্রেফারেন্স দেয় তখন মাঝখানে হয় র্যাদার দ্যান। ইনফিনিটিভ কাকে বলে, টু প্লাস ভি ওয়ান হচ্ছে ইনফিনিটিভ। তাহলে প্রেফার প্লাস ইনফিনিটিভ ওয়ান প্লাস এখানে হবে র্যাদার দ্যান, এবং মনে রাখবে এরপরে আমরা যে ইনফিনিটিভ ইউজ করব সেখানে টু থাকবে না, অর্থাৎ এটা হয়ে যাবে বেয়ার বেয়ার ইনফিনিটিভ। এটা হয়ে যাবে বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ প্রেফারের পরে যদি দুটো ইনফিনিটিভ থাকে মাঝখানে রাদার দ্যান হবে এবং পরের ইনফিনিটিভে টু থাকবে না, অর্থাৎ পরবর্তী ইনফিনিটিভটা হবে ইনফিনিটিভ উইথাউট টু অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ। তাহলে এই তিনটে স্ট্রাকচার আমরা প্রেফারের ক্ষেত্রে ইউজ করব। আমি আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। যদি প্রেফারের পরে দুটো নাউন থাকে সেক্ষেত্রে মাঝখানে টু হবে, অর্থাৎ প্রেফার প্লাস নাউন ওয়ান প্লাস টু প্লাস নাউন টু। যদি প্রেফারের পরে দুটো জিরান্ট থাকে, যেহেতু জিরান্ট হচ্ছে ভার্বাল নাউন সেক্ষেত্রে মাঝখানে টুই হবে, অর্থাৎ প্রেফার প্লাস জিরান ওয়ান প্লাস টু প্লাস জিরান টু। 3 নম্বর, যদি প্রেফারের পরে দুটো ইনফিনিটিভ থাকে, একটা টু প্লে এবং একটা টু স্লিপ, তো দুটো ইনফিনিটিভ যদি থাকে তাহলে মাঝখানে কী হবে, রাদার দ্যান, এবং শেষ ইনফিনিটিভে টু হবে না, অর্থাৎ আই প্রেফার টু প্লে রাদার দ্যান স্লিপ। অর্থাৎ প্রেফারের পর যদি দুটো ইনফিনিটিভ থাকে, প্রেফার প্লাস ইনফিনিটিভ ওয়ান প্লাস রাদার দ্যান প্লাস বেয়ার ইনফিনিটিভ। তাহলে এই তিনটে স্ট্রাকচার প্রেফারের ক্ষেত্রে আমরা ফলো করব। এবার এই কোশ্চেনে দেখো, মাই ব্রাদার সেড দ্যাট হি প্রেফার্ড দ্য হোয়াইট শার্ট। তাহলে এখানে প্রেফারের সাথে কি রয়েছে, একটা হোয়াইট শার্ট রয়েছে, দেন দ্য ব্ল্যাক ওয়ান, এবং একটা ব্ল্যাক শার্ট রয়েছে। তো যদি প্রেফার দুটো নাউনের মধ্যে কম্পেয়ার করে আমরা কি জানি, মাঝখানে টু হয়, সুতরাং এখানে দেন হবে না, কি হবে, টু হবে। মাই ব্রাদার সেড দ্যাট হি প্রেফার্ড দ্য হোয়াইট শার্ট টু দ্য ব্ল্যাক ওয়ান হুইচ আই ইউজুয়ালি ওর। চলে আসছি পরের সেন্টেন্সে। হি অলওয়েজ ইনসিস্ট দ্যাট হি প্রেফার্স টু গো হোম টু স্টে এনিওয়ার অ্যাট নাইট। এবার এখানে দেখো প্রেফারের সাথে কি আছে, টু গো হোম, টু স্টে এনিওয়ার অ্যাট নাইট। তাহলে একটা টু গো এবং একটা টু স্টে। তাহলে এখানে দুটো ইনফিনিটিভের মধ্যে আমরা কম্পেয়ার করছি। তাহলে আমরা কি জানি, প্রেফার যদি দুটো ইনফিনিটিভের মধ্যে কম্পেয়ার করে তাহলে মাঝখানে কি হয়, র্যাদার দ্যান হয়, টু হয় না। তাহলে এখানে হবে র্যাদার দ্যান। তাহলে হি অলওয়েজ ইনসিস্ট দ্যাট হি প্রেফার টু গো হোম রাদার দ্যান স্টে এনিওয়ার অ্যাট নাইট, এবং পরবর্তী ইনফিনিটিভ যেটা থাকবে সেকেন্ড ইনফিনিটিভ, দ্যাট মাস্ট বি ইয়োর বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ সেখানে টু থাকবে না। চলে আসছি পরের সেন্টেন্সে। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, বলছে গ্লিমসেস টু দ্য রিলিজিয়াস সাইড অফ হিজ নেচার অ্যাপিয়ার ইন দ্য মেজরিটি অফ হিজ প্লেস। তাহলে দেখো এখানে গ্লিমসেস টু দ্য রিলিজিয়াস সাইট, গ্লিমস মানে কি, দৃশ্য, তো গ্লিমসেস টু হবে না, গ্লিমসেস অফ হবে। তাহলে এখানে গ্লিমসেস অফ দ্য রিলিজিয়াস সাইট, যে কোনো দৃশ্য, গ্লিমসেসের পরে আমরা কি ইউজ করব, অফ ইউজ করব, গ্লিমসেস অফ সামথিং। সো ধরো বললাম হি কট এ গ্লিমসেস অফ হার, অর্থাৎ তার চোখে পড়েছিল। তো গ্লিমসেস অফ দ্য রিলিজিয়াস সাইট অফ হিজ নেচার অ্যাপিয়ার ইন দ্য মেজরিটি অফ হিজ প্লেস। 18 নম্বর দেখো, hardly had we settled down for the night's rest when we were startled by the loud noise being made outside the house. দেখো এখানে আমরা কি ইউজ করব, এখানে প্রবলেম কোথায় আছে, দেখো এটা কনজাংশন ইউজ করেছে, হার্ডলির সাথে আমরা কি ইউজ করি, হোয়েন ইউজ করি। তাহলে কনজাংশন ওয়াইজ তুমি যদি দেখো এখানে হার্ডলি রয়েছে এবং হার্ডলিকে যদি কনজাংশন হিসাবে ইউজ করো তারপরে হোয়েন হয়, সুতরাং কনজাংশন ওয়াইজ ঠিক আছে। বাকি অংশটা দেখো, উই ওয়ার স্টার্টেলড বাই, স্টার্টেলডের পরে অ্যাট হয়, স্টার্টেলড বাই হয় না, উই ওয়ার স্টার্টেলড অ্যাট
তো স্টার্টেলড মানে কি বেসিক্যালি সারপ্রাইজড, স্টার্টেলড বলো, সারপ্রাইজড বলো, অ্যাস্ট্রোনাইজড বলো, অ্যামেজড বলো, এগুলোর পরে সবসময় মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছো তুমি, এত অবাক হয়ে গেছো তুমি, এক দৃষ্টিতে তাকিয়ে আছো। স্টার্টেলড অ্যাট দ্য লাউড নয়েজ মানে সারপ্রাইজ হয়ে গেছো, স্টার্টেলড। তাহলে সেক্ষেত্রে এখানে ওয়ার্ডগুলো মনে রাখবে, স্টার্টেলড হতে পারে, সারপ্রাইজ হতে পারে, আমি লিখে দিচ্ছি এখানে, স্টার্টেলড হতে পারে, অ্যামেজড হতে পারে, সারপ্রাইজড হতে পারে, সারপ্রাইজড হতে পারে, তারপরে অ্যাস্ট্রোনিস্ট হতে পারে। এগুলোর পরে আমরা সব সময় কি ইউজ করব, অ্যাট ইউজ করব। স্টার্টেল, অ্যামেজ, সারপ্রাইজ, অ্যাস্টনিশড এই সবগুলোর পরে আমরা অ্যাট ইউজ করব। তাহলে স্টার্টেলড অ্যাট দ্য লাউড নয়েজ। চলে এসো পরের সেন্টেন্সে, কোয়েশ্চেন নাম্বার 19। দেয়ার অ্যাপিয়ার্স টু বি ভেরি লিটিল লায়াজন বিটুইন অ্যামং দ্য টু উইংস অফ দ্য পার্টি। এবার তুমি দেখতেই পাচ্ছ এখানে কটা উইংস রয়েছে, দুটো উইংস। দুইয়ের ক্ষেত্রে আমরা অ্যামং ইউজ করবো না, বিটুইন ইউজ করবো। তোমরা সবাই এটা জানো, সহজ কোশ্চেন, কিন্তু অনেক সময় কি হয়, বড় বড় সেন্টেন্সে এই ছোটো ছোটো ভুলগুলো চোখে পড়ে না, এই জন্য একটু আমাদের চোখ কান নাক খোলা রেখে করতে হবে। নেক্সট দেখো, সেডিমেন্টারি রক্স লার্জলি কম্প্রাইজড অফ মাইনিউট ফ্র্যাগমেন্টস derived from the disintegration of the existing rocks। এবার দেখো কম্প্রাইজের পরে আমরা কি ইউজ করব, কম্প্রাইজের পরে আমরা অফ ইউজ করব না, কারণ মনে রাখবে একটা জিনিস, কম্প্রাইজ ইজ ইকুইভ্যালেন্ট টু কনসিস্ট অফ, comprise is equivalent to consist of. So sedimentary rocks largely comprised minute fragments derived from the disintegration of the existing rocks। তাহলে comprise মানে consist of, তাহলে আমরা হয় বলবো consist of অথবা বলবো comprise। ধরো বললাম this building consists of 5 floors, ঠিক আছে, বাট যদি বলি comprise, this building comprises 5 floors, because comprise মানে consist of। নেক্সট পরবর্তী সেন্টেন্সে এসো, ফাউন্ড গিলটি অন মার্ডার দ্য অ্যাকিউজড ওয়ার সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট। এবার দেখো ফাউন্ড গিলটি, গিলটির পরে আমরা কি ইউজ করি, অফ ইউজ করি, গিলটি অফ এ ক্রাইম। তাহলে এখানে আমরা অন বলবো না, অফ বলবো। ফাউন্ড গিলটি অফ মার্ডার দ্য অ্যাকিউজড মেন ওয়ার সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট। চলে এসো 22 নম্বরে, Today he revealed the fact that he was angry on me because I had not helped him। দেখো today he revealed the fact that he was angry on me। এবার অ্যাংরির সাথে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব, দেখো দেখো অ্যাংরি আমরা দুভাবে ইউজ করতে পারি, এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাংরির সাথে আমরা হয় উইথ ইউজ করব অথবা অ্যাট ইউজ করব। যদি উইথ ইউজ করি সেক্ষেত্রে কি হবে, সামবডি হবে। যদি অ্যাট ইউজ করি সেক্ষেত্রে কি হবে, সামথিং হবে। অ্যাংরি, যেমন ধরো বললাম আমি তোমার ওপর রেগে আছি, আই এম অ্যাংরি উইথ ইউ। আমি তোমার ব্যবহারের উপর রেগে আছি, আই এম অ্যাংরি অ্যাট ইউর বিহেভিয়ার। আই এম অ্যাংরি উইথ ইউ বাট আই এম অ্যাংরি অ্যাট ইউর বিহেভিয়ার। তার মানে দেখতে হবে অ্যাংরির পরে কি আছে, সামবডি আছে না সামথিং আছে। যদি সামবডি থাকে সেক্ষেত্রে উইথ হবে। তাহলে এখানে অ্যাংরির পরে কি আছে, মি, মি মানে কি সামবডি, সুতরাং মাঝখানে কি হবে, উইথ হবে। অর্থাৎ টুডে হি রিভিলড দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ অ্যাংরি উইথ মি বিকজ আই হ্যাড নট হেল্পড হিম। চলে এসো পরবর্তী সেন্টেন্সে, হি লুকড আপন মি লেভেল আইড ফর এ ফিউ মোমেন্টস বিফোর হি স্টার্টেড স্পিকিং। দেখো এখানে কারোর দিকে যদি তাকিয়ে থাকা হয় সেক্ষেত্রে লুকের পরে কি হবে, অ্যাট হবে, আপন হবে না। হি লুকড অ্যাট মি, লুকড অ্যাট সামবডি বা লুকড অ্যাট সামথিং। আর লুক ডাউন আপন মানে কাউকে ছোট করা। এবার তুমি যদি কারোর চোখের দিকে তাকিয়ে থাকো সেক্ষেত্রে বলবে আই লুকড হিম ইন দ্য আইস। কারোর মুখের দিকে তাকিয়ে থাকো, আই লুকড হিম ইন দ্য ফেস।
কিন্তু কারোর দিকে যদি তাকিয়ে থাকো সেক্ষেত্রে বলবে আই লুকড অ্যাট হিম, আই লুকড অ্যাট দ্য পিকচার, আই লুকড অ্যাট হার। সুতরাং এর এক্সেপশনটা কি? তুমি কারোর চোখের দিকে তাকিয়ে আছো, তখন তুমি বললে আই লুকড হিম ইন দ্য আইস। আই লুকড কারোর মুখের দিকে তাকিয়ে আছো, আই লুকড হিম ইন দ্য ফেস। বাট তুমি তার দিকে তাকিয়ে আছো, আই লুকড অ্যাট হিম। 24 নম্বর দেখো, 24। দ্য গার্ল সেড দ্যাট শি প্রেফার্ড দ্য ব্লু গাউন দ্যান দ্য ব্ল্যাক ওয়ান। তাহলে দেখো প্রেফারের পরে এখানে কি রয়েছে? ব্লু গাউন, হুইচ ইজ আ নাউন, অ্যান্ড দ্য ব্ল্যাক ওয়ান ইট ইজ অলসো আ নাউন। প্রেফার যদি দুটো নাউনের মধ্যে প্রেফারেন্স দেয় তাহলে মাঝখানে কি হবে? টু হবে। দ্য গার্ল সেড দ্যাট শি প্রেফার্ড দ্য ব্লু গাউন টু দ্য ব্ল্যাক ওয়ান। এবার 25 নম্বর দেখো, দ্য স্মাগলার yielded for the temptation and fell into the trap, police trap, from which escape was impossible. এবার দেখো, দ্য স্মাগলার yielded for the temptation হবে না, yielded to the temptation। yield মানে কি? মানে ফাঁদে পা দিল। তাহলে এখানে yield এর পরে আমরা কি ইউজ করি? আমরা জেনারেলি টু ইউজ করি। দ্য স্মাগলার yielded to the temptation and fell into the police trap, from which escape was impossible। চলে এসো 26 নম্বরে। Numerous people in India are dying from hunger, but the government seems to be ignorant of this fact. এবার দেখো এখানে die এর সাথে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? দেখো die এর সাথে আমরা জেনারেলি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রিপোজিশন ইউজ করি। এখানে আমরা die এর সাথে অফ ইউজ করব, die of hunger। এখানে from হবে না। মনে রাখবে যদি die এর পরে কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে আমরা অফ ইউজ করি, die of cholera, die of jaundice, die of hunger। যদি কখনো কোনো ফ্রেজ থাকে যেমন ফুড পয়জনিং, ওভার ইটিং, ওভার ড্রিঙ্কিং, ইনজুরি বা ওন্ড, সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি। তাহলে মনে রাখবে ডাইয়ের সাথে আমরা কি কি ইউজ করি, আমি লিখে দিচ্ছি এখানে। ডাইয়ের সাথে ডাই প্লাস অফ তখনই হবে যখন তারপরে কোনো একটা ডিজিজ থাকবে, ডাই অফ আ ডিজিজ। তাহলে ডাইয়ের পরে যদি অফ থাকে মনে রাখবে ডাই প্লাস অফ, এরপরে কি হতে পারে? যে কোনো ডিজিজ হতে পারে, it may be any disease, বা ডাই অফ হাঙ্গার হতে পারে। এবার ডাইয়ের সাথে কখনো কখনো ফ্রম হয়, ডাই প্লাস ফ্রম হয়। কখন ফ্রম হবে? যখন আমরা কোনো একটা ফ্রেজ ইউজ করব, ডাই ফ্রম ওন্ট, ডাই ফ্রম ওভার ইটিং, ডাই ফ্রম ওভার ড্রিঙ্কিং। die from overeating, die from over drinking, বা সাপোজ বললো ফুড পয়জনিং। এই ধরনের ক্ষেত্রে আমরা ডাইয়ের সাথে ফ্রম ইউজ করি। সুতরাং নিউমারাস পিপল ইন ইন্ডিয়া আর ডাইং, এখানে অফ হাঙ্গার হবে। মনে রাখবে হাঙ্গার বা ডিজিজের ক্ষেত্রে ডাইয়ের সাথে অফ হয়। নেক্সট হবে কোশ্চেন নাম্বার 27, খুব ভালো কোশ্চেন। দ্য ম্যান হু ওয়াজ ব্লাইন্ড উইথ দ্য রাইট আই ওয়াজ এ নটোরিয়াস ক্রিমিনাল ইন দিস এরিয়া। দেখো ব্লাইন্ডের সাথে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? এখানে বলছে সে রাইট আইতে দেখতে পায় না, অর্থাৎ ব্লাইন্ডনেস একটা ডিজিজ, কোথায় রয়েছে? রাইট আইতে। তো এক্ষেত্রে আমরা উইথ ইউজ করব না, আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। মনে রাখবে ব্লাইন্ডের সাথে যদি রাইট বা লেফট আই থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? উইথ ইউজ করব, ইন ইউজ করব। তাহলে ব্লাইন্ড ইন লেফট আই অর রাইট আই। যদি কোনো পার্টিকুলার চোখে মানে লেফট বা রাইট আইতে ব্লাইন্ডনেস থাকে সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। কিন্তু যদি দুই চোখেই দেখতে না পায় তখন আমরা কি ইউজ করব? ব্লাইন্ড উইথ বোথ দ্য আইস, ব্লাইন্ড উইথ বোথ দ্য আইস, সেক্ষেত্রে আমরা উইথ ইউজ করব। বাট কোনো লেফট বা রাইট আইয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। এবার দেখো অনেক সময় দেখা যায়
হিজ ফাদার ইজ ব্লাইন্ড ড্যাশ অল হিজ মিস্টেক্স, তখন হবে ব্লাইন্ড টু অল দ্য মিস্টেক্স। সেক্ষেত্রে আমরা ব্লাইন্ড প্লাস টু প্লাস মিস্টেক, মানে তার ভুল দেখেও দেখছে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ব্লাইন্ডের পরে টু ইউজ করব। যেমন হিজ ফাদার ইজ ব্লাইন্ড টু অল হিজ মিস্টেক্স। তাহলে এই সেন্টেন্সে কি হবে, দ্য ম্যান হু ওয়াজ ব্লাইন্ড ইন রাইট আই ওয়াজ এ নোটোরিয়াস ক্রিমিনাল অফ দিস এরিয়া। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28, সাম পার্সনস গেট জবস ইভেন ইফ দে আর নট ওয়ার্থি ফর দেম। দেখো খুব সহজ সেন্টেন্স এটা, ওয়ার্থির পরে আমরা অফ ইউজ করি, কোয়ালিফাইড ফর এ পোস্ট বাট ওয়ার্থি অফ সামথিং। তাহলে বললাম হি ইজ নট ওয়ার্থি অফ দিস জব, তাহলে ওয়ার্থির পরে আমরা কি ইউজ করব, অফ ইউজ করব, ওয়ার্থি অফ, ওয়ার্থির পরে আমরা অফ ইউজ করব। এর সাথে একই রকম মিনিং রাখে আর একটা শব্দ আছে কোয়ালিফাইড, কোয়ালিফাইডের পরে আমরা কি ইউজ করব, ফর। তাহলে মনে রাখবে ওয়ার্থির পরে আমরা কি ইউজ করি, অফ, অ্যান্ড হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু কোয়ালিফাইড, কোয়ালিফাইডের পরে আমরা কি ইউজ করব, ফর ইউজ করব। তাহলে কোয়ালিফাইড ফর বা ওয়ার্থি অফ, ওয়ার্থির পরে আমরা অফ ইউজ করব, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু কোয়ালিফাইড ফর। যেমন হি ইজ কোয়ালিফাইড ফর দিস জব, হি ইজ ওয়ার্থি অফ দিস জব। নেক্সট 29 দেখো, দ্য পোয়েট ডেসক্রাইবস অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ ইন আ ভেরি অ্যাট্রাকটিভ ওয়ে। দেখো ডেসক্রাইব, ডিসকাস এই সমস্ত শব্দের পরে আমরা নর্মালি অ্যাবাউট ইউজ করি না, যদি এদের ইউজ ভার্ব হিসাবে হয়। যেমন যেমন উই আর ডিসকাসিং দ্য ইস্যু, উই আর ডিসকাসিং দ্য ইনসিডেন্ট, ডোন্ট সে উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। কিন্তু যদি আমরা এটাকে নাউন হিসাবে ইউজ করি, উই আর হ্যাভিং আ ডিসকাশন, তখন হবে অ্যাবাউট দ্য ইস্যু বা অন দ্য ম্যাটার। তাহলে ডেসক্রাইব বলো, ডিসকাস বলো, এক্সপ্লেন বলো, এগুলো যদি ভার্ব হিসাবে ইউজ হয় এদের পরে কোনো প্রিপোজিশন হয় না, কিন্তু নাউন হিসাবে ইউজ হলে এদের পরে প্রিপোজিশন হতে পারে। যেমন হি গেভ আ ডেসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট, দ্য ডেসক্রিপশন হচ্ছে নাউন বাট হি ডেসক্রাইবস দ্য ইনসিডেন্ট। চলে এসো পরের সেন্টেন্সে, কোয়েশ্চেন নাম্বার 30, ডিউরিং হিজ ট্যুর টু দ্য নর্থ হি ভিজিটেড নট অনলি টু দিল্লি বাট অলসো টু আগ্রা। দেখো ভিজিটের ইউজ যখন ভার্ব হিসাবে হয় তখন তারপরে কোনো প্রিপোজিশন হয় না। হি ডিউরিং হিজ ট্যুর টু দ্য নর্থ হি ভিজিটেড নট অনলি দিল্লি, নট অনলি টু দিল্লিটা হবে না, কারণ ভিজিটের ইউজ যখন ভার্ব হিসাবে হয় তারপরে আমরা টু ইউজ করি না। মনে রাখবে ভিজিটের ইউজ যখন ভার্ব হিসাবে হয় তখন আমরা তারপরে কিন্তু টু এর ইউজ করি না। হি ভিজিটেড কাশ্মীর, লাস্ট ইয়ার আই ভিজিটেড দিল্লি, ডোন্ট সে ভিজিটেড টু দিল্লি। কোয়েশ্চেন নাম্বার 31 থেকে, রাকেশ শর্মা দ্য ইন্ডিয়ান স্পেস হিরো is much sought after by college students and is invited for various functions. দেখো এটা খুব কমন সেন্টেন্স, তুমি যখন কাউকে কোনো একটা ফাংশন বা পার্টিতে ইনভাইট করছো তখন ইনভাইটেড ফর হয় না, ইনভাইটেড কি হয়, ইনভাইটেড টু হয়। ধরো রাকেশ শর্মা দ্য ইন্ডিয়ান স্পেস হিরো ইজ মাচ সট আফটার বাই কলেজ স্টুডেন্ট অ্যান্ড ইজ ইনভাইটেড টু ভ্যারিয়াস ফাংশনস। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইনভাইটেড টু ইউজ করবো। ধরো আমি তোমাকে বললাম আমি তোমাকে একটা টি পার্টিতে ইনভাইট করেছি, আই ইনভাইটেড ইউ টু দ্য টি পার্টি, আই ইনভাইটেড ইউ টু দ্য লাঞ্চ। তাহলে এখানে তো সেক্ষেত্রে আমরা ইনভাইটেডের পরে টু ইউজ করব। বলছে হিজ ফাদার ইজ সিক বাট হি ডাজন্ট লুক ফর হিম। এবার দেখো কেউ অসুস্থ, তাকে যদি দেখভাল করা হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, লুক আফটার। দেখো লুকের সাথে আমরা অনেকগুলো প্রিপোজিশন ইউজ করতে পারি, আমি সবগুলোই বলে দিচ্ছি। এখানে লুক আফটার হবে কারণ টেক কেয়ার বোঝাচ্ছে, তার বাবা অসুস্থ, তাকে দেখাশোনা ঠিকমতো করার ব্যাপারে কথা বলা হচ্ছে, সুতরাং এখানে আমরা কি ইউজ করব, লুক আফটার। তাহলে হিজ ফাদার ইজ সিক বাট হি ডাজন্ট লুক আফটার হিম। লুক আফটার মানে দেখাশোনা করা। যদি লুকের পরে অ্যাট থাকে, লুক অ্যাট মানে কি, দেখা কাউকে। লুক ইনটু মানে কি, ইনভেস্টিগেশন করা। লুক ফর মানে কি, খোঁজা। ধরো তুমি তোমার ছাতাটা খুঁজে পাচ্ছ না, আই লুক ফর মাই আমব্রেলা। কাউকে ছোট নজরে দেখা, লুক ডাউন আপন। তাহলে লুকের সাথে আমরা কোন কোন প্রিপোজিশন ইউজ করতে পারি আমি এখানে বলে দিচ্ছি। লুক অ্যাট হতে পারে, লুক অ্যাট মানে দেখা। লুক ফর হতে পারে, লুক ফর মানে কোনো কিছু খোঁজা।
লুক ইনটু হতে পারে, লুক ইনটু মানে ইনভেস্টিগেশন। লুক আফটার হতে পারে, লুক আফটার মানে কাউকে দেখাশোনা করা। আর লুক ডাউন আপন হতে পারে, লুক ডাউন আপন মানে কাউকে ছোট নজরে দেখা। তাহলে এই প্রত্যেকটার মিনিং তোমাদের মনে রাখতে হবে, এগুলো ফ্রেজাল ভার্বে তোমরা পরে পাবে। লুক অ্যাট মানে কি, জাস্ট দেখা, সি। লুক ফর মানে কি, টু সার্চ সামথিং, কোনো কিছু খোঁজা, যেমন আই লুক ফর মাই পেন। লুক ইনটু মানে কি, ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেট করা। লুক আফটার মানে কি, টেক কেয়ার, কাউকে দেখাশোনা করা। আর লুক ডাউন আপন মানে কি, কাউকে ছোট করা, মানে হিউমিলেট সামওয়ান, হিউমিলিয়েট সামওয়ান। তাহলে এখানে কি হবে, লুক আফটার হিম। চলে এসো 33 নম্বরে। I invited him to consult with a doctor, but he refused to do so. দেখো, কনসাল্ট উইথ এ ডক্টর, ডাক্তারের সঙ্গে তুমি যখন কনসাল্ট করছো একটা উইথ দিতে হবে, সুতরাং এই সেন্টেন্সটা ঠিক আছে, নো এরর। নেক্সট, ফর 34 দেখো, অর্ডিনারিলি when in difficulty Renu prefers keeping her counsel rather than going about here and there for advice. যখন সে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে, সে তার নিজের বুদ্ধিমত্তাকেই বেশি প্রেফার করে এদিক ওদিকে গিয়ে অ্যাডভাইস চাওয়ার থেকে। তাহলে প্রেফারের পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা কিপিং হার কাউন্সিল অর্থাৎ জিরান্ট, এবং রাদার দ্যান গোয়িং অ্যাবাউট হিয়ার অ্যান্ড দেয়ার। তাহলে কিপিং এবং গোয়িং বোথ আর ভার্ব প্লাস আইএনজি, বাট হিয়ার দে হ্যাভ বিন ইউজড অ্যাজ জিরান্ট। তো প্রেফার যদি দুটো জিরান্টের মধ্যে প্রেফারেন্স দেয়, কম্পেয়ার করে, সেক্ষেত্রে আমরা মাঝখানে কি ইউজ করব, টু ইউজ করব। তাহলে অর্ডিনারিলি হোয়েন ইন ডিফিকাল্টি রেনু প্রেফার্স keeping her counsel to going about here and there for advice. চলে এসো পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 35। Those who are suffering from diabetes are advised to substitute saccharin for sugar. মনে রাখবে, সাবস্টিটিউটের পরে আমরা ফর ইউজ করি। ধরো তোমাকে বললাম সাবস্টিটিউট এ, তারপর আমরা কি বলবো, ফর বি। সাবস্টিটিউট এ ফর বি, বা এটাকে যদি আমরা রিপ্লেস দিয়ে বলি, রিপ্লেস বি বাই এ। রিপ্লেসের পরে মনে রাখবে আমরা বাই ইউজ করি, কিন্তু সাবস্টিটিউটের পরে আমরা ফর ইউজ করি। সাবস্টিটিউট এ ফর বি অর্থাৎ বি এর পরিবর্তে একে আনো, বা রিপ্লেস বি বাই এ, বিকে সরিয়ে একে আনো, ব্যাপার একই। তাহলে মনে রাখবে, যেহেতু সাবস্টিটিউট এখানে রয়েছে, সাবস্টিটিউটের সাথে আমরা কি ইউজ করব, ফর ইউজ করব। নেক্সট দেখো 36। দিস বুক ডিলস ইন দ্য বার্নিং প্রবলেমস আওয়ার কান্ট্রি ইজ ফেসিং অ্যাট প্রেজেন্ট। দিস বুক ডিলস ইন, দেখো ডিলস ইন মানে বেসিক্যালি বিজনেস করা, ব্যবসা করা। এখানে ডিলস ইন হবে না, কারণ তুমি এখানে ব্যবসা করার কথা বলছো না, এই বইটার মধ্যে কি রয়েছে, বইটা কি লিখেছে সে ব্যাপারে বলছো। তাহলে সেক্ষেত্রে আমরা ডিলস উইথ বলবো, এখানে আমরা ডিলস উইথ বলবো। সো দিস বুক ডিলস উইথ দ্য বার্নিং প্রবলেম আওয়ার কান্ট্রি ইজ ফেসিং অ্যাট প্রেজেন্ট। ধরো কেউ ব্যবসা করে, বইয়ের ব্যবসা করে, তখন আমি বলবো হি ডিলস ইন বুকস। বাট সে বইটা কি ব্যাপারে লিখেছে, তখন আমি বলবো হিজ বুক ডিলস উইথ দ্য বার্নিং প্রবলেমস। ধরো তুমি কারোর সঙ্গে মেশো, ইউ ডিল উইথ হিম, তো সেক্ষেত্রে আমরা ডিল উইথ বলতে পারি কারোর সঙ্গে যখন তুমি মিশছো। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 37। দ্য ডিব্যাকেল অফ দ্য পার্টি অ্যাডমিটস নো আদার এক্সপ্লেনেশন দ্যান ইটস পুয়ার পারফরমেন্স। দেখো, এখানে অ্যাডমিটের পর আমরা একটা প্রিপোজিশন ইউজ করি, সেটা কি, সেটা হচ্ছে অফ। তাহলে দ্য ডিব্যাকেল অফ দ্য পার্টি অ্যাডমিটস অফ নো আদার এক্সপ্লেনেশন দ্যান ইটস পুয়ার পারফরমেন্স। সুতরাং এখানে কি হবে, অ্যাডমিটস অফ, অ্যাডমিটের পর একটা অফ হবে, মানে স্বীকার করা। এবার অ্যাডমিট মানে যদি কখনো কাউকে প্রবেশ অর্থে ইউজ হয়, যেমন দে অ্যাডমিটেড হিম ইনটু দ্য চেম্বার, তখন আমরা ইনটু করব, কারণ চেম্বারের বাইরে থেকে চেম্বারের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে। দে অ্যাডমিটেড হিম ইনটু দ্য চেম্বার, কিন্তু এখানে অ্যাডমিট মানে স্বীকার করা। দ্য ডিব্যাকেল অফ দ্য পার্টি অ্যাডমিট তখন হবে অফ, কারণ যখন স্বীকার অর্থে ইউজ হয় তখন অ্যাডমিটের পরে আমরা অফ ইউজ করি। নেক্সট দেখো 38।
In spite of being very busy at domestic work, she saves time to the visitors. এবার সে ভিজিটারদের জন্য টাইম সেভ করে, তো সেক্ষেত্রে ফর দ্য ভিজিটার্স হবে। she saves time for the visitors, এখানে টু হবে না। তো in spite of being very busy at domestic work, she saves time for the visitors. নেক্সট দেখো 39, my father has reputation for being the sort of manager who is at least willing to listen to anyone who wants to raise a point. দেখো, my father has a reputation for being the sort of manager who is at least willing to listen to anyone who wants to raise a point. তাহলে এখানে দেখো আমরা এটাকে কিভাবে করব। এখানে মাই ফাদার হ্যাজ এ রেপুটেশন অফ, রেপুটেশন ফর হবে না, রেপুটেশন অফ ডুইং সামথিং। মনে রাখবে রেপুটেশনের যখন ইউজটা হয় তখন আমরা কিভাবে ইউজ করি, রেপুটেশন অফ। মাই ফাদার হ্যাজ দ্য রেপুটেশন অফ বিং, কারণ সে নিজে। বাট যদি কোনো কাজ করার ক্ষেত্রে রেপুটেশন হয় সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। যেমন ইউ হ্যাভ এ রেপুটেশন ফর রাইটিং, ইউ হ্যাভ এ রেপুটেশন ফর রাইটিং, ইউ হ্যাভ হি হ্যাজ এ রেপুটেশন ফর ডিলিং উইথ পিপল, তো সেক্ষেত্রে ফর ইউজ করবো। কিন্তু এখানে নিজের কথা বলছে, মাই ফাদার হ্যাজ দ্য রেপুটেশন অফ বিং শর্ট অফ এ ম্যানেজার, মানে সে নিজে একটা ভালো ম্যানেজার, তো সেক্ষেত্রে রেপুটেশন অফ বিং এ শর্ট অফ ম্যানেজার। বাট ইফ আই সে মাই ফাদার হ্যাজ দ্য রেপুটেশন অফ বিজনেস, তখন হবে রেপুটেশন ফর বিজনেস। বাট যখন তার নিজের কথা বলছি, রেপুটেশন অফ বিং শর্ট অফ ম্যানেজার, তো সে নিজে খুব ভালো ম্যানেজ করতে পারে। তাহলে এগুলো মনে রাখবে। ধরো আমি কয়েকটা সেন্টেন্স এখানে লিখছি, ইউ হ্যাভ এ reputation for honesty, you have a reputation for honesty, এক্ষেত্রে আমরা কি ইউজ করব, honesty ইউজ করব। বাট যদি আমি বলি you have the reputation, you have the reputation of being honest, you have the reputation of being honest, তাহলে রেপুটেশন অফ বিং অনেস্ট অর্থাৎ তুমি নিজে সৎ, এটাকে তুমি অন্যভাবে বলতে পারো ইউ হ্যাভ রেপুটেশন ফর অনেস্টি। ঠিক আছে, তাহলে রেপুটেশন ফর অনেস্টি, অনেস্টিটা কি নাউন, ইউ আর বিং অনেস্ট, অনেস্টটা কি অ্যাডজেক্টিভ, ইউ আর অ্যান অনেস্ট ম্যান, সেক্ষেত্রে অনেস্টটা কি অ্যাডজেক্টিভ, ইউ আর অ্যান অনেস্ট। বাট অনেস্টি ইজ ভ্যালু, অনেস্টিটা হচ্ছে নাউন, যদি নাউন থাকে সেক্ষেত্রে ফর হবে, বাট অ্যাডজেক্টিভ থাকলে অফ হবে। তাহলে এখানে মাই ফাদার হ্যাজ এ রেপুটেশন অফ বিং শর্ট অফ ম্যানেজার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 40, ডেসপাইট অফ দ্য বেস্ট এফর্টস মেড বাই দ্য গভর্নমেন্ট, এখানে দেখেই বুঝতে পারছো ডেসপাইটের পরে অফ হয় না। কেন অফ হয় না, কারণ ডেসপাইট ইজ ইকুইভ্যালেন্ট টু ইনস্পাইট অফ, ডেসপাইট ইজ ইকুইভ্যালেন্ট টু ইনস্পাইট অফ, ইনস্পাইটের পরে আমরা অফ দিই কিন্তু ডেসপাইটের পরে আমরা অফ দেবো না। সো ডেসপাইট দ্য বেস্ট এফর্টস মেড বাই দ্য গভর্নমেন্ট, দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্ডস। নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 41। দেখো 41 বলছে দ্য ক্যাপ্টেন ডিস্ট্রিবিউটেড সুইটস অ্যামং আওয়ার ফ্রেন্ডস হু হ্যাড ইনভাইটেড হিম। দেখো এখানে অ্যামং হবে না, এখানে কি হবে, অ্যামংস্ট হবে। কেন, কারণ দেখো আওয়ারের ওটা হচ্ছে ভাওয়েল, আমরা অ্যামংয়ের সাথে অ্যামংস্টের ডিফারেন্স জানি। অ্যামংয়ের পরে যে শব্দটা থাকে তার শুরুতে কনসোনেন্ট থাকে, কিন্তু অ্যামংস্টের পরে যে শব্দটা থাকে তার শুরুতে ভাওয়েল থাকে। তাহলে দ্য ক্যাপ্টেন ডিস্ট্রিবিউটেড সুইটস অ্যামংস্ট আওয়ার ফ্রেন্ডস। নেক্সট 42, দ্য ব্রাইড সেড দ্যাট শি উডন্ট ম্যারি দ্য ম্যান ওভার 35, অর্থাৎ ব্রাইড বলছে যে 35 ইয়ার্সের ওপরে এজওয়ালা ছেলেকে সে বিয়ে করবে না। তাহলে এখানে যখন কোনো কিছুর ঊর্ধ্বে বোঝাচ্ছে সেক্ষেত্রে ওভার হবে না, অ্যাবভ হবে, কারণ অ্যাবভ বেসিক্যালি আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে ইউজ করি। দ্য ব্রাইড সেড দ্যাট শি উডন্ট ম্যারি দ্য ম্যান অ্যাবভ 35। নেক্সট 43 দেখো,
দ্য ইনভাইটেশন কার্ড সেজ দ্যাট সতীশ ম্যারেজ উইথ সানিতা নেক্সট মান্থ। দেখো এখানে সতীশ ম্যারেজ সানিতা হবে, কারণ সতীশ সুনিতাকে বিয়ে করছে। যদি আমি বলি এ ম্যারেড উইথ বি হবে না, এ ম্যারেড বি, এটাকে আমি ঘুরিয়ে কি বলতে পারি, বি ইজ ম্যারেড টু এ, বি ইজ ম্যারেড টু এ, বি ইজ ম্যারেড টু এ। তাহলে রাম ম্যারেড সীতা, সীতা ওয়াজ ম্যারেড টু রাম। তাহলে এখানে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে বলবো তো সেক্ষেত্রে আমরা সতীশ ম্যারেজ সুনিতা বলবো, বাট সুনিতা ইজ ম্যারেড টু সতীশ প্যাসিভ ভয়েসে বললে, এখানে অ্যাক্টিভ ভয়েসে ম্যারেজের সাথে উইথ হবে না। নেক্সট দেখো 44, the constitution of India comprises of three wings, the legislature, the judiciary and the executive। দেখো কম্প্রাইজের পরে অফ হয় না, আমরা একটু আগেই দেখেছি। যদি কনসিস্ট বলতাম কনসিস্ট অফ বলতে পারতাম, কিন্তু কম্প্রাইজ যেহেতু বলছে তো সেক্ষেত্রে কম্প্রাইজের পরে অফ হয় না। নেক্সট 45 দেখো, the council does not hold itself responsible for the loss or damage to any article। দেখো for the loss or damage to any article, দেখো লস এবং ড্যামেজ দুটোর পরেই এখানে একটা কমন প্রিপোজিশন টু ইউজ করেছে, যেটা ঠিক নয়। লসের পরে তোমাকে অফ বলতে হবে, ফর দ্য লস অফ অর ড্যামেজ টু, কারণ দুটো ওয়ার্ড ভিন্ন ভিন্ন প্রিপোজিশন নেয়। তারা হচ্ছে লসের পরে অফ এবং ড্যামেজের পরে টু। তাহলে দ্য কাউন্সিল ডাজ নট হোল্ড ইটসেলফ রেসপন্সিবল ফর দ্য লস অফ অর ড্যামেজ টু এনি আর্টিকেল। নেক্সট 46 দেখো, when he was under house arrest he was debarred to send a letter even to his wife। দেখো he was debarred to send a letter। নেক্সট দেখো, তাহলে এখানে ডিবার্ড মানে কি, ডিবার্ড মানে কাউকে কোনো কিছু করা থেকে আটকানো। when he was under house arrest he was debarred to send a letter even to his wife। so what is the meaning of the word debarred? debarred মানে কাউকে কোনো কিছু করা থেকে আটকানো। তাহলে যখন তুমি কাউকে কোনো কিছু করা থেকে আটকাচ্ছ তখন আমরা কোন কোন শব্দ ইউজ করতে পারি, আমরা ডিবার বলতে পারি, আমরা অ্যাবস্টেন বলতে পারি, আমরা রিফ্রেন বলতে পারি। এই সমস্ত ওয়ার্ডের পরে ডিবার, অ্যাবস্টেন, রিফ্রেন, প্রিভেন্টেড, প্রিভেন্ট, এই সমস্ত শব্দের পরে আমরা বেসিক্যালি কি ইউজ করব, ফ্রম ইউজ করব এবং তার সাথে জিরান্ড ইউজ করব। তাহলে when he was under house arrest he was debarred to send a letter হবে না, he was debarred from sending a letter। এবং মনে রাখবে এদের পরে আমরা জিরান্ড ইউজ করি, তাহলে এখানে সেন্ড হবে না, কি হবে, সেন্ডিং হবে। when he was under house arrest he was debarred from sending letter even to his wife। next 47, we may have to await for a new political order to restructure our economy by adopting a model of development closer to our needs। দেখো এখানে we may have to await হবে, await এর পরে for হয় না, কারণ একটা জিনিস মনে রাখবে, এই await শব্দটা which is equivalent to wait for, await is equivalent to wait for। ধরো আমি যদি বলি I am waiting for you, it is equivalent to I am awaiting you। await যখন তুমি বলবে তারপরে আলাদা করে আর from you for use করবে না। তাহলে we may have to await a new political order, ফরটা এখানে হবে না। নেক্সট দেখো, the government should refrain to associate themselves with anything that tends to affect the secular character of our state। দেখো রিফ্রেন মানে কি, বিরত থাকা। তাহলে আমি একটু আগেই বললাম ডিভার, অ্যাবস্টেন, রিফ্রেন, প্রিভেন্ট এগুলোর সাথে আমরা কি ইউজ করব, ফ্রম প্লাস জিরান। তাহলে এখানে কি হবে, দ্য গভর্নমেন্ট শুড রিফ্রেন ফ্রম অ্যাসোসিয়েটিং, এখানে টু অ্যাসোসিয়েট হবে না, ফ্রম অ্যাসোসিয়েটিং। তাহলে আমরা কি বলবো, দ্য গভর্নমেন্ট শুড রিফ্রেন ফ্রম অ্যাসোসিয়েটিং
themselves with anything that tends to affect the secular character of our state. 49 দেখো, it was apparent for everyone present if the patient did not receive medical attention first he would die. এবার দেখো এটা সবার মনে হচ্ছিল, এটা সবার কাছে পরিষ্কার ছিল, ইট ওয়াজ অ্যাপারেন্ট টু এভরিওয়ান, ডোন্ট সে অ্যাপারেন্ট ফর এভরিওয়ান, অ্যাপারেন্ট টু, ইট ওয়াজ অ্যাপারেন্ট টু এভরিওয়ান। তাহলে মনে রাখবে এখানে কি কি শব্দ হতে পারে, অ্যাপারেন্ট হতে পারে, ইট ওয়াজ ক্লিয়ার টু এভরিওয়ান, ক্লিয়ার হতে পারে, অবভিয়াস হতে পারে, অবভিয়াস টু এভরিওয়ান। এই সবগুলোর পরে আমরা কি ইউজ করব, টু ইউজ করব, অ্যাপারেন্ট, ক্লিয়ার, অবভিয়াস। নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 50। শি লুকড ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ফটোগ্রাফ আই হ্যাড অফ হার। তাহলে ডিফারেন্টের পর আমরা কি ইউজ করি, ফ্রম ইউজ করি, সুতরাং ঠিক আছে, নো এরর। কোয়েশ্চেন নাম্বার 51 দেখো, ইন হিজ কনক্লুডিং রিমার্কস হি সেড অলমোস্ট নাথিং উইথ লিসনিং টু। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, লিসেনের পরে টু ইউজ করি, কিন্তু উইথ লিসেনিং শব্দটার সাথে, ওয়ার্থ লিসেনিং শব্দটার সাথে আমরা টু ইউজ করব না। হি সেড অলমোস্ট নাথিং ওয়ার্থ লিসনিং, মানে সে শোনার মতো কিছুই বলেনি, তাহলে এখানে এই টুটা হবে না। সো ইন হিজ কনক্লুডিং রিমার্কস হি সেড অলমোস্ট নাথিং ওয়ার্থ লিসনিং। ওয়ার্থ লিসনিং মানে হুইচ ইজ কোয়ালিফাইড ফর লিসনিং, তো এখানে সেরকম কিছু সে শোনার মতো বলেনি, তো সেই জন্য এখানে ওয়ার্থ লিসনিংয়ের পরে টু হয় না। তাহলে মনে রাখবে লিসনিংয়ের পরে টু হয়, কিন্তু ওয়ার্থ লিসনিংয়ের পরে এখানে আমরা টু বলবো না। So that was the last question of common errors from preposition. There are so many important points that we discussed today, so you should note them. You should pen down all the important points and at least revise those points so that they may be utilized in another questions.